আসসালামু আলাইকুম। আমরা ইভলিউশন পার্টে আগের ক্লাসে পড়েছি যে ইভলিউশনের যে এভিডেন্স অর্থাৎ ইভলিউশনারি যে সম্পর্কিত যে প্রমাণ অর্থাৎ ইভলিউশন যে সত্যিই ঘটে থাকে সেটা আমরা বলেছিলাম যে ইভলিউশনকে চোখের সামনে ইন ফ্রন্ট অফ আই ইভলিউশন লক্ষ্য করা যায় না। ওকে, অর্থাৎ ইভলিউশন হচ্ছে যে জেনারেশন আফটার জেনারেশন যখন কোনো হিডেন পোটেনশিয়াল অর্থাৎ কোনো লুকিয়ে থাকা কোনো ক্যারেক্টার বা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্মের মধ্যে জিন পুলের যে চেঞ্জ লক্ষ্য করা যায় তাকে আমরা বলছি ইভলিউশন। যে ইভলিউশনকে কিন্তু আমরা চোখের সামনে দেখতে না পেলেও আমরা কিন্তু অতি অবশ্যই বিশ্বাস করি যে ইভলিউশন ঘটে চলেছে। সেটা কিসের সাহায্যে না নির্দিষ্ট কিছু প্রমাণের সমূহের দ্বারা। কি কি প্রমাণ আগের ক্লাসে বলেছিলাম যে কিছু অ্যানাটমিক্যালি মরফোলজিক্যালি অর্থাৎ অঙ্গ সংস্থানগত কিছু প্রমাণ। আচ্ছা, তারপর বলেছিলাম প্যালিয়েন্টোলজিক অর্থাৎ জীবাশ্ম গঠিত কিছু প্রমাণের দ্বারা ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণের দ্বারা আমরা বলতে পারি যে হ্যাঁ ইভলিউশন ঘটেছে থাকে। তো আমরা আগের ক্লাসে পড়েছি অঙ্গ সংস্থানগত অভিব্যক্তি প্রমাণসমূহের মধ্যে আগের ক্লাসে আমরা পড়েছি অঙ্গ সংস্থানজনিত অভিব্যক্তির যে প্রমাণসমূহ তার মধ্যে আমরা কি বলেছিলাম যে সমসংস্থ অঙ্গ, তার মধ্যে বলেছিলাম সমসংস্থ অঙ্গ, আর কি বলেছিলাম সমবৃত্তীয় অঙ্গ, আর কানেক্টিং লিঙ্ক, আচ্ছা আর কি বলেছিলাম অ্যাটাভিজম, তাই না? আর কি বলেছিলাম নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান। শুধুমাত্র এভিডেন্স অফ দ্য মরফোলজিক্যালি ইন দ্য ইভলিউশন অর্থাৎ অঙ্গ সংস্থানজনিত যে অভিব্যক্তি প্রমাণসমূহ তার মধ্যে কি কি জিনিস সিলেবাসে আছে? সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, কানেক্টিভ লিঙ্ক অ্যান্ড অ্যাটাভিজম আর ভেস্টিজিয়াল অর্গান। তার মধ্যে আমরা এই দুটো পড়েছি। সমসংস্থ অঙ্গ কি পড়েছি? যাদের স্ট্রাকচার একই বাট ফাংশনাল দিক থেকে তারা আলাদা, সমসংস্থ অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ ফাংশন এক কিন্তু স্ট্রাকচারাল গঠন আলাদা। আজকে আমরা পড়বো বাকি তিনটে। দেখো, তো অঙ্গ সংস্থানগত জনিত অভিব্যক্তি প্রমাণসমূহের মধ্যে থার্ড আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গান, ভেস্টিজিয়াল অর্গানের বাংলা মানে কি? নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ। দেখো, তার নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলবো? যে সমস্ত অঙ্গগুলি না অঙ্গ হচ্ছে কি না কোনো জেনারেশনে কার্যকারিতা বিহীন অবস্থায় জীবদেহে অবস্থান করে, অথচ তাহলে যে সমস্ত অঙ্গ কার্যকারী বিহীন অবস্থায় যখন জীবদেহে অবস্থান করে এবং অন্য কোনো জীবদেহে সেটা কার্যকারী ভূমিকা পালন করে তখন তাকে আমরা বলবো নিষ্ক্রিয় অঙ্গ, তাই তো? কারণ ধরো যেমন মেলের দেহে যে নিপেল সেটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় অ্যাডাভিশন অর্গান হিসেবে পরিচিত, কিন্তু সেই নিপল ফিমেলের দেহে সক্রিয় অঙ্গ। তাহলে নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলবো আমরা? যে সকল অঙ্গগুলো যে সমস্ত অঙ্গগুলি কার্যকারিতা বিহীনভাবে জীবদেহে অবস্থিত, কিন্তু লেখো অথচ অপর কোনো জীবে তারা অথচ অপর কোনো জীবদেহে তারা সক্রিয় কি করে না কার্যকারী ভূমিকা পালন করে থাকে। তাই না? তাকে আমরা বলবো নিষ্ক্রিয় অঙ্গ। যেমন আমাদের দেহে হচ্ছে তোমার
যে নিকটিটেটিং মেমব্রেন, যাকে থার্ড আইলিড বলা আছে, তো এই নিকটিটেটিং মেমব্রেন আমাদের দেহে হচ্ছে তোমার ভেস্টিজিয়াল অর্গান, নিষ্ক্রিয় অঙ্গ। কিন্তু আদার্স যে অ্যানিমেল আছে, ফ্রগের ক্ষেত্রে, বার্ডসের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে নিকটিটেটিং মেমব্রেন বা থার্ড আইলিড যেটা বলছি সেটা সক্রিয়। অর্থাৎ ফ্রগ যখন, ব্যাঙ যখন জলের মধ্যে থাকে তখন সেই নিকটিটেটিং মেমব্রেনের সাহায্যে কি করে আইটাকে তারা কভার করে, ঢেকে নেয়, যাতে জল চোখে প্রবেশ করতে না পারে। বোঝা গেছে? যে অঙ্গের কার্যকারিতাবিহীন ভাবে কোনো জীবদেহে অবস্থিত অথচ অপর কোনো জীবদেহে তার সক্রিয় কার্যকারী ভূমিকা পালন করে থাকে, তখন তাকে বলা যায় ভেস্টিজিয়াল অর্গান। তো হিউম্যানসের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কোন কোন অঙ্গগুলো ভেস্টিজিয়াল সেটা দেখো। হিউম্যানসের নিষ্ক্রিয় অঙ্গ সমূহ। হিউম্যানসের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গগুলো কি কি? এক নম্বর দেখো, মেল নিপল। মেল নিপিল ভেস্টিজিয়াল অর্গান, নিষ্ক্রিয় অঙ্গ, যেটা হচ্ছে কি না ফিমেলের ক্ষেত্রে সক্রিয়। ওকে। দুই হচ্ছে নিকটিটেটিং মেমব্রেন, যেটা হিউম্যানসের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ। নিকটিটেটিং মেমব্রেন মানে এই যে আমাদের কর্নিয়া, আর এই যে চোখের এই যে মাংস, যে পিঙ্ক কালারের, পিঙ্ক ওয়াইজ যে কালার, যে মাংস চোখের কোনাতে, সেটা হচ্ছে নিকটিটেটিং মেমব্রেন। ঠিক আছে? যেটা কিন্তু আদার্স প্রাণীদের ক্ষেত্রে ফাংশনাল। এটা হচ্ছে আদার্স অ্যানিমেলস এর ক্ষেত্রে ফাংশনাল, বাট হিউম্যানস এর ক্ষেত্রে যেটা নিষ্ক্রিয়। ওকে। আচ্ছা, আর কি আছে আমাদের দেহে? নোট করে নাও এটা। পিনা, এয়ার পিনা, অর্থাৎ এয়ার পিনাট হচ্ছে কি নিষ্ক্রিয় অঙ্গ মানুষের ক্ষেত্রে, তাই না? কানে যে লতি সেটা। এখানে কি হয়, এখানে অরিকিউলার মাসেল আছে অফ পিনাতে, যেটা হচ্ছে তোমার অরিকিউলার মাসেলস অফ পিনা, অর্থাৎ সমগ্র পিনা নয়, পিনার মধ্যে থাকা যে অরিকিউলার মাসেল, যে মাসেলটা হচ্ছে হিউম্যানসের ক্ষেত্রে নিষ্ক্রিয়। কিন্তু কিছু কিছু মানুষের দেখা যায় যে অভ্যাসের ফলে তারা কি করতে পারে, এই কানের লতি থাকে, তারা কি করতে পারে না নড়াচড়া করতে পারে। বাট পিনা হচ্ছে হিউম্যানসের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ। ওকে। আর আছে প্যানিকিউলাস কার্নোসাস, চামড়ার নিচে অবস্থিত। নোট করে নেবে যে হিউম্যানসের ক্ষেত্রে কোন কোন অঙ্গগুলো নিষ্ক্রিয় অঙ্গ। দেখো, ফোর্থ হচ্ছে কি প্যানিকিউলাস। প্যানিকিউলাস কার্নোসাস, এটা হচ্ছে না চামড়ার নিচে অবস্থিত। দেখো, প্যানিকিউলাস কার্নোসাস চামড়ার নিচে অবস্থিত, তাহলে আমাদের চামড়া হচ্ছে কি, আমাদের স্কিন হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান, নিষ্ক্রিয় অঙ্গ। আমরা চামড়াকে মুভ করতে পারবো, নিজের ইচ্ছাকৃতভাবে মুভমেন্ট করা যায়, যায় না। কিন্তু আদার্স অ্যানিমেল যদি কাউকে দেখো, তাহলে দেখবে যদি কোনো কাউয়ের গায়ে কোনো যদি মাছি বা কিছু বসে, তাহলে তার চামড়াটাকে নাড়িয়ে তাকে সেটা কি করে না তাড়িয়ে দেয়, অর্থাৎ তাদের ক্ষেত্রে সক্রিয় অঙ্গ হিসেবে কাজ করছে, তার সক্রিয় হবে। বাট আমাদের ক্ষেত্রে একটা জায়গা আছে যেখানে হচ্ছে কি না স্কিন নড়াচড়া করতে পারে স্বইচ্ছায়। কোথায় না আমাদের ফোরহেড, দেখতে পাচ্ছ? দেখো, এই যে ফোরহেডের যে স্কিন, এই ফোরহেডের স্কিন হচ্ছে একমাত্র সক্রিয়, বাকি সারা বডির যে স্কিন সেটা নিষ্ক্রিয়। কারণ আমরা এই হাতের স্কিন, পায়ের স্কিনকে আমরা স্বইচ্ছে নাড়াতে পারবো, স্বইচ্ছে নাড়াচাড়া করতে পারে না, তাহলে এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে? আর কি আছে না ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে কি আমাদের দেহে নিষ্ক্রিয় অঙ্গ। আর
আর হচ্ছে কক্সাইড। কক্সাইড হচ্ছে যে আমাদের যে সুষুম্নাকাণ্ড, মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে যে লাস্ট যে বোন, সেই বোন হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে পরিচিত হিউম্যানসের ক্ষেত্রে। অ্যাপেন্ডিক্স হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। আর কি থাকে নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে? থার্ড মোলার, নোট করে নাও। নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে পরিচিত থার্ড মোলার। থার্ড মোলার হচ্ছে কি নিষ্ক্রিয় অঙ্গ মানুষের ক্ষেত্রে, ঠিক আছে। আর একটা আছে হচ্ছে তোমার বডি হেয়ার। দেখো নর্মাল বডি হেয়ার প্রেজেন্ট সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু আগে আগে কেমন হতো না, মানুষের ক্ষেত্রে আমাদের যে নর্মাল হেয়ার আছে সেটা সেটা সক্রিয়, ঠিক আছে, কার্যকরী ভূমিকা পালন করে। কিন্তু আগে কি হতো না, এই যে স্কিন তারপর ফেসের যে হেয়ার সেগুলো হতো অনেক বড় বড়, যেগুলো পরবর্তীকালে ইভলিউশনের ফলে সেগুলো কি হচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে বডি হেয়ার বড় বড় ছিল আগের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে। এই সমস্ত অঙ্গ হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে এই যে ভেস্টিজিয়াল অর্গান, এগুলোকে প্রমাণ করিয়ে দেয় যে অভিব্যক্তির সঙ্গে এভলিউশনের সঙ্গে যে লিঙ্ক, সেটা কেন? কারণ এই সমস্ত অর্গান পূর্বপুরুষের দেহে সক্রিয় ছিল। এমনটা না যে তাদের দেহে ছিল না, অবশ্যই পূর্বপুরুষের দেহে সক্রিয় ছিল। পরবর্তীকালে ইভলিউশন ঘটার পর পরিবর্তনের ফলে কি হচ্ছে, সেই জিনিসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মানে কার্য না হওয়ার জন্য, অর্থাৎ সেই অঙ্গগুলোকে না ব্যবহার করার ফলে ধীরে ধীরে তারা থাকা সত্ত্বেও নিষ্ক্রিয় অঙ্গরূপে পরিণত হয়েছে। তাহলে এই যে পূর্বপুরুষের দেহে সক্রিয় ভূমিকা পালন করতো, সক্রিয় ছিল, ধীরে ধীরে এই সেগুলো আস্তে আস্তে কার্যকারিতা হারিয়ে ফেলার জন্য, অর্থাৎ না ব্যবহার করার ফলে সে অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। তাহলে এটা একটা কি হয়, ইভলিউশনারি সঙ্গে একটা লিঙ্ক, একটা প্রমাণ ঘটায়। ওকে, এবারে হিউম্যানসের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ দেখালাম। এরপর দেখো আদার্স অ্যানিমালসের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ কি কি? আদার্স অ্যানিমেলের নিষ্ক্রিয় অঙ্গ, অন্যান্য মানুষ ছাড়াও কিন্তু অন্যান্য প্রাণীদেরও নিষ্ক্রিয় অঙ্গ বর্তমান। কি? হাইন্ড লিম্ব অ্যান্ড পেলভিক গার্ডেল অফ পাইথন। নোট করবে, হাইন্ড লিম্ব অ্যান্ড পেলভিক গার্ডেল, হাইন্ড লিম্ব অ্যান্ড পেলভিক গার্ডেল হচ্ছে তোমার কার? অফ পাইথনের, অফ পাইথন। পাইথনটা কি স্নেক? তো পাইথন হচ্ছে স্নেক। সেই হাইন্ড লিম্ব, স্নেকের যে অগ্রলিম্ব, অগ্রপদ এবং পেলভিক গার্ডেল দুটোই হচ্ছে না ভেস্টিজিয়াল অর্গান রূপে পরিচিত নিষ্ক্রিয় অঙ্গ। আর কিছু আছে যারা উইংস অফ ফ্লাইটলেস, যে সমস্ত পাখি ডানা থাকা সত্ত্বেও তারা উড়তে পারে না, তাদের ক্ষেত্রে সেই উইংস হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ রূপে পরিচিত। তাহলে অ্যানিমেলসের ক্ষেত্রে দেখলে যে পাইথন হচ্ছে স্নেক, পাইথন স্নেক বিষধর সাপ, যার হাইন্ড লিম্ব এবং পেলভিক গার্ডেল হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ রূপে পরিচিত। আর হচ্ছে কি উইংস অফ ফ্লাইটলেস। ওকে, বার্ডসের ক্ষেত্রে কি হচ্ছে, কিছু কিছু পাখি যারা কিন্তু উড়তে পারে না, তাদের ক্ষেত্রে উইংটা ফ্লাইটলেস, উইংটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ রূপে পরিচিত। কাদের ক্ষেত্রে? ইমু পাখি নাম শুনেছো? ইমু, ডোডো, যেটা যেমন এক্সটিংক্ট, তাই তো, বিলুপ্ত প্রায়। তারপর তোমার কিউই, অস্ট্রিচ। এই ইমু, ডোডো, কিউই, অস্ট্রিচ, এই সমস্ত বার্ডস যদি দেখা যায়, তারা কিন্তু দৌড়াতে পারে না, বাট তাদের উইংস বর্তমান, তারা দৌড়াতে পারে না। তাহলে তাদের ক্ষেত্রে উইংস হচ্ছে কি নিষ্ক্রিয় অঙ্গ রূপে কার্যকরী পরিচিত। ওকে, আর কি থাকে? দ্য স্প্লিট বোন ইন ফিট অফ হর্স, স্প্লিট বোন ইন হর্স, হর্সের পায়ে অবস্থিত যে স্প্লিট বোন, স্প্লিন্ট বোন, যেটা হচ্ছে কি না নিষ্ক্রিয় অঙ্গ রূপে পরিচিত। ওকে, এছাড়াও যে
কালো ককরোচ আছে, সেই ককরোচের উইংস, ব্লাটা ওরিয়েন্টালিস অফ ককরোচ, ব্লাটা ওরিয়েন্টালিস ককরোচের যে উইংস, ভেস্টিজিয়াল উইংস, যে উইংসটা হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান, নিষ্ক্রিয় অঙ্গরূপে পরিচিত। তাহলে আদার্স অ্যানিমেলসের ক্ষেত্রেও দেখো যে তাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গরূপে অঙ্গ লক্ষ্য করা যায়। এছাড়া কিছু উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ দেখা যায়। উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো? উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ কি কি দেখো, আদা, পেঁয়াজ, হলুদ, এগুলো হচ্ছে কি যে ভূনিম্নস্থ অর্থাৎ ভূনিম্নস্থ কাণ্ডের স্বল্পপত্র, যেটা হচ্ছে কি উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গরূপে পরিচিত। ঠিক আছে, তাহলে ভেস্টিজিয়াল অর্গান বোঝা গেছে, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে এবং এক্সাম্পলগুলো মনে রাখবে, পরীক্ষাতে আসে যে দিতে পারে শর্ট কোশ্চেন হিসেবে। এরপর আমরা দেখব যে অঙ্গ সমস্যাগত প্রমাণ হচ্ছে তার মধ্যে কানেকটিভ লিঙ্ক। কানেকটিভ লিঙ্ক এটা এর যে এক্সাম্পলগুলো, এটা কিন্তু ভিভিআই নিটের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, আর তোমাদের এইচএসও শর্ট কোশ্চেন আসতে পারে। কানেকটিভ লিঙ্ক কাকে বলছে? দুটি আলাদা আলাদা ভিন্ন ট্যাক্সার বৈশিষ্ট্য সম্পন্ন মধ্যবর্তী চরিত্রের জীবদেরকে সংযোজক জীব বা কানেকটিভ লিঙ্ক বলা হয়। এর বাংলা মানে হচ্ছে তোমার সংযোজক জীব। সংযোজক জীব মানে কি? অর্থাৎ দুটি আলাদা র্যাঙ্কের হতে পারে, অর্থাৎ কেউ হয়তো আর্থ্রোপোডার ক্যাটাগরি র্যাঙ্ক, আর্থ্রোপোডা ট্যাক্সন থেকে উৎপত্তি লাভ করেছে, আবার দেখা যাবে কোনো অ্যানিমেলস হয়তো ম্যামেলস স্তন্যপায়ী পর্বের প্রাণী। তো দুটি বিভিন্ন ট্যাক্সার মানে যে তাদেরকে র্যাঙ্ক ওয়াইজ সাজানো হয়, তো সেই আলাদা আলাদা ট্যাক্সার বৈশিষ্ট্য সম্পন্ন হওয়া সত্ত্বেও যে জীব সেই দুটি আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যবর্তী যে জীব হিসেবে কাজ করে, তখন তাকে বলা হচ্ছে কানেকটিভ লিঙ্ক বা সংযোজক জীব। ঠিক আছে, অর্থাৎ দুটি আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন মধ্যবর্তী চরিত্রের যে, যেমন ধরো আর্কিওপটেরিক্স, যেটার মধ্যে কি কি পাওয়া যায়, একদিকে হচ্ছে স্নেক, সরীসৃপ আর বার্ডস। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখবো যে ইউগ্লিনা আর ইত্যাদি আছে, যারা দুটি আলাদা আলাদা পর্বের বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীর মধ্যবর্তী যে মানে প্রাণী, অর্থাৎ ওই দুটি পর্বের মধ্যবর্তী যে পর্বের প্রাণী, যেটাকে বলা হচ্ছে কানেকটিভ লিঙ্ক বা সংযোজক জীব। কি করে না, ওই যে আলাদা আলাদা দুটি বৈশিষ্ট্যের জীব, তাদের যে বৈশিষ্ট্য সেটাকে বহন করে যে জীব যোগাযোগ রক্ষা করে। তাহলে কি বললাম, দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যোগাযোগ রক্ষাকারী জীবকে বলা হচ্ছে সংযোজক জীব। সংজ্ঞাটা লিখে নাও। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় বলতে গেলে দুটি ভিন্ন ট্যাক্সা, এটা ক্লাস 11 পড়েছো, ট্যাক্সা কি? ট্যাক্সার বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যবর্তী চরিত্রের জীবকে বলা হচ্ছে কি সংযোজক জীব বা কানেকটিভ লিঙ্ক। ক্লিয়ার? দেখাচ্ছি একটু পরে বৈশিষ্ট্য। যে ধরো ইউগ্লিনা যে কি না অ্যানিমেলস এন্ড বার্ড, দেখবো যে প্লান্ট ইউগ্লিনা যে প্রাণী, যেটা অ্যানিমেল এবং বার্ডের দুটো যে যোগাযোগ রক্ষাকারী মধ্যবর্তী প্রাণী হচ্ছে ইউগ্লিনা, যেটা হচ্ছে তোমার কি না উদ্ভিদের বৈশিষ্ট্য কে বহন করে, প্রাণীর বৈশিষ্ট্য বহন করে থাকে, সেজন্য তাকে বলা যায় কি কানেকটিভ লিঙ্ক বা সংযোজক জীব। এক্সাম্পল গুলো দেখো, ইউগ্লিনা নোট করে নাও। ইউগ্লিনা হচ্ছে ইজ এ কানেকটিভ লিঙ্ক বিটুইন অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট। পরীক্ষা আসতে পারে যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যোগাযোগ রক্ষাকারী বা কানেকটিভ লিঙ্ক যুক্ত পর্বের উদাহরণ দাও। ইউগ্লিনা কি করে অ্যানিমেলসের এবং বার্ডস উভয়েরই মধ্যবর্তী পর্বের একটা অ্যানিমেল প্রাণী হচ্ছে ইউগ্লিনা, যে কি করে অ্যানিমেলসেরও ক্যারেক্টার বহন করে এবং প্ল্যান্টেরও ক্যারেক্টার, দুটোকে মিক্সডে, অর্থাৎ দুটোর মাঝখানে যে মধ্যবর্তী, অর্থাৎ অ্যানিমেলস এবং প্ল্যান্ট
উভয়ের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হচ্ছে ইউগ্লিনা, যে অ্যানিমেল এবং প্ল্যান্ট উভয়ের বৈশিষ্ট্য বহন করে থাকে। এক হচ্ছে ইউগ্লিনা, এই এক্সাম্পল পরীক্ষা নিচে আসতে পারে, ঠিক আছে। তারপরে দেখো পেরিপেটাস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ নোট করো। পেরিপেটাস যেটা হচ্ছে অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার বৈশিষ্ট্য বহন করে। আমি আর এটা লিখছি না, তাহলে পেরিপেটাস হচ্ছে কানেক্টিং লিঙ্ক বিটুইন অ্যানিলিডা অ্যান্ড আর্থ্রোপোডা। ওকে, অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা উভয়েরই মধ্যবর্তী পর্বের যে প্রাণী, যেটা পেরিপেটাস অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার কি করে মধ্যে যোগাযোগ রক্ষা করে। তাহলে পেরিপেটাসটা খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পল আছে পরীক্ষাতে মনে দেয় যে পেরিপেটাস হচ্ছে কোন দুটি বৈশিষ্ট্যের মধ্যবর্তী পর্বের প্রাণী, তাহলে কি বলবে অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা। ওকে, বা আসতে পারে ঘুরিয়ে যে অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা পর্বের মধ্যবর্তী যে প্রাণীর যোগাযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি, সেটা বলবে পেরিপেটাস, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আরো আছে, নোট করো, সেটা হচ্ছে প্রোটেরোস্পঞ্জিয়া। দেখো, আর হচ্ছে কি কানেক্টিং লিঙ্ক হচ্ছে প্রোটেরিওস্পঞ্জিয়া, নামটা শুনে মনে হচ্ছে কি প্রোটেরোস্পঞ্জিয়া। প্রোটেরিওস্পঞ্জিয়া হচ্ছে প্রোটোজোয়া এবং পরিফেরা কে মধ্যবর্তী সংযোজক প্রাণী। ওকে, এক্সাম্পল মনে রাখবে লাং ফিশ, এটা তোমাদের নেটের কোশ্চেন এখান থেকে একটা আসতে পারে। লাং ফিশেস, এটা অ্যারোটা দিয়ে আমি বুঝে নেবে যে এই দুটো পর্বের মধ্যবর্তী যোগাযোগ রক্ষাকারী প্রাণী হচ্ছে এটা। লাং ফিশ হচ্ছে কার কার মধ্যে যোগাযোগ রক্ষা করে, ফিশ অ্যান্ড অ্যামফিবিয়া। তাহলে মৎস্য এবং উভচরের মধ্যে যোগাযোগ রক্ষাকারী হচ্ছে তোমার প্রাণী কি, লাং ফিশ। ওকে, আচ্ছা স্ফেনোডন, স্ফেনোডন, স্ফেনোডন হচ্ছে কানেক্টিং লিঙ্ক বিটুইন কার মধ্যে, না অ্যামফিবিয়ান অ্যান্ড রেপটাইলস। অ্যামফিবিয়ান অ্যান্ড রেপটাইলস, অর্থাৎ উভচর এবং সরীসৃপের মধ্যে যোগাযোগ রক্ষাকারী প্রাণী হচ্ছে কি মধ্যবর্তী প্রাণী হচ্ছে অ্যামফিবিয়ান্স এবং রেপটাইল, যা হচ্ছে কি স্ফেনোডন। এই নামগুলো ইম্পর্টেন্ট, ভীষণ মনে রেখো, ঠিক আছে। আরো আছে নিওপ্লিনা। নিওপ্লিনা হচ্ছে অ্যানিলিডা এবং মোলাস্কা পর্বের মধ্যবর্তী পর্বের প্রাণী। আর হচ্ছে নিওপ্লিনা, কানেক্টিং লিঙ্ক বিটুইন অ্যানিলিডা অ্যান্ড মোলাস্কা। লিখে নাও, অ্যানিলিডা এবং মোলাস্কা পর্বের মধ্যবর্তী পর্বের প্রাণী হচ্ছে কি, না নিওপ্লিনা। এক্সাম্পল গুলো নোট করে নাও। দেখো, নোট করেছো? আর এক্সাম্পল আছে, দিচ্ছি, মুখস্থ রাখবে, কোশ্চেন ফ্রেম হতে পারে এখান থেকে। তারপরে দেখো ব্যালানোগ্লোসাস, এটা লিখে নাও। ব্যালানোগ্লোসাস কানেক্টিভ লিঙ্ক বিটুইন নন কর্ডেটস অ্যান্ড কর্ডেটস, ঠিক আছে। ওকে, লিখে নাও, নন কর্ডেটস অ্যান্ড, তাহলে কর্ডাটা এবং নন কর্ডাটার মধ্যবর্তী যে যোগাযোগ রক্ষাকারী প্রাণী হচ্ছে কি, ব্যালানোগ্লোসাস। এই এক্সাম্পল গুলো মনে রেখো। আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার কি ল্যাটিমেরিয়া, যেটা ফিশেস এন্ড অ্যাম্ফিবিওটা। ওকে, বুঝা গেছে। স্ফেনোডনকে তুয়োতারাও বলা হয়, স্ফেনোডনকে লিখে রাখো, বলা হয় তুয়া তারা, এই নামে পরিচিত।
ঠিক আছে, তাহলে কানেক্টিভ লিঙ্ক বোঝা গেছে। এরপর আমরা দেখবো অ্যাটাভিজম। অঙ্গ সংস্থান করতে অভিযোজিত প্রমাণের মধ্যে লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে অ্যাটাভিজম। ওকে, অ্যাটাভিজম কি? যদি কোনো নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় বৈশিষ্ট্য হঠাৎ করে কোনো নতুন প্রজন্মের ধীরে ধীরে প্রকাশ পায়, অর্থাৎ কোনো নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় কোনো বৈশিষ্ট্য যদি হঠাৎ করে কোনো নতুন প্রজন্মের মধ্যে দেখা যায়, সেই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যাটাভিজম। অর্থাৎ কোনো একটা বৈশিষ্ট্য দেখা গেছে যে পূর্বপুরুষদের ছিল, পরবর্তীকালে ইভলিউশন ঘটার ফলে সেই বৈশিষ্ট্যটা লুপ্তপ্রায় হয়ে হতে চলেছে বা নিষ্ক্রিয় অবস্থাতে আছে। তো সেই বৈশিষ্ট্যটা দেখো, যেটা পূর্বপুরুষের দেহে যে বৈশিষ্ট্য ছিল সেটা এভলিউশনারি ফলে অর্থাৎ অভিব্যক্তির ফলে সেই বৈশিষ্ট্যটা নিষ্ক্রিয় হলেও ডিএনএর মধ্যে তো সেই বৈশিষ্ট্য বহনকারী জিন তো আছে, তাই না? তো সেটা যদি কোনো নতুন প্রজন্মের মধ্যে হঠাৎ করে সেই বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তখন তাকে বলা হচ্ছে অ্যাটাভিজম। তো কি বললাম, যদি কোনো নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ, যদি কোনো নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ, নোট করে নাও, বৈশিষ্ট্য হঠাৎ করে লুপ্তপ্রায় বৈশিষ্ট্য হঠাৎ করে নতুন প্রজন্মের মধ্যে প্রকাশ পেলে সেই ঘটনাকে কি বলা হচ্ছে? সেই ঘটনাকে বলা হয় অ্যাটাভিজম। ওকে, দেখে নাও এক্সাম্পল হচ্ছে কি? এক্সাম্পল হচ্ছে দ্য গ্রেটলি ডেভেলপমেন্ট অফ ক্যানিয়ন ট্রি। ওকে, হয়েছে? এক্সাম্পল দাও। এক্সাম্পল হচ্ছে দ্য পাওয়ার অফ মুভিং পিনা। পাওয়ার অফ মুভিং পিনা ইন সাম পারসন। অর্থাৎ বই যে বললাম যে পিনা, সবাই তো পিনাকে মুভ করতে পারে না, তো কিছু ব্যক্তি যার মধ্যে কি হচ্ছে এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়, যেটা তোমার কি হঠাৎ করে যে বৈশিষ্ট্য প্রকাশ ঘটেছে সেটা হচ্ছে অ্যাটাভিজম, পিনা মুভ করা। আর হচ্ছে কি দ্য গ্রেটলি ডেভেলপড দ্য ক্যানিয়ন ট্রি। দ্য গ্রেটলি ডেভেলপড ক্যানিয়ন ট্রি। অর্থাৎ এই যে আমার যেটা আছে যে ক্যানিয়ন ট্রিপটা যদি ডেভেলপটা যদি খুব বেশি হয়, সবার ক্ষেত্রে কিন্তু থাকে না, তো সেটা হচ্ছে তোমার যে লুপ্তপ্রায় বৈশিষ্ট্য বা নিষ্ক্রিয়, যেটা সাডেনলি নতুন প্রজন্মের মধ্যে দেখা গেছে, সেটা হচ্ছে অ্যাটাভিজম। আর কি দেখা যায়? দ্য শর্ট টেল ইন নিউ বর্ন বেবি। শর্ট টেল ইন নিউবর্ন বেবি। অর্থাৎ নিউবর্ন বেবির ক্ষেত্রে দেখা যায় ছোট্ট টেল লক্ষ্য করা যায়, লেজ, যেটা অপারেশনের মাধ্যমে কেটে বাদ দেওয়া হয়। তো সেটা হচ্ছে তোমার কি, যে হঠাৎ করে কোনো প্রকাশ পাওয়া বৈশিষ্ট্য, যাকে অ্যাটাভিজম বলা হচ্ছে। আর লং ডেন্স বডি হেয়ার। আরেকটা এক্সাম্পল এখানে লিখে নাও, লং ডেন্স বডি হেয়ার। অর্থাৎ শরীরের মধ্যে যদি হঠাৎ করে নতুন প্রজন্মের মধ্যে যদি বডি হেয়ার যদি খুব বড় বড় হয়ে থাকে, সেটাকে আমরা কি বলছি? অ্যাটাভিজম। তাহলে বোঝা গেছে যে অঙ্গ সংস্থানজনিত অভিব্যক্তির যে প্রমাণসমূহ, তার মধ্যে আমরা সমসমস্ত অঙ্গ পড়েছি, সমবৃত্তীয় অঙ্গ পড়ালাম, তারপর দেখালাম ভেস্টিজিয়াল অর্গান কোনগুলো, অ্যাটাভিজম এবং কানেকটিভ লিঙ্ক।